বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়ূরাক্ষীর চোখে তখন আগুন জ্বলছে। তার বুকের ভেতর জমে থাকা অপমান, ক্ষোভ আর রাগ যেন আজ আর ধরে রাখা যাচ্ছে না। সামনে দাঁড়িয়ে থাকা সূর্যের দিকে তাকিয়ে সে দাঁত চেপে বলল, সূর্য, দিনের পর দিন আমাকে অপমান করার সাহসটা তোমার কোথা থেকে আসছে? নিশ্চয়ই ওই গাইয়া মেয়েটা, ওই কাজের মেয়েটা তোমাকে সাহস দিচ্ছে। বলো তো, ওই মেয়ের মধ্যে তুমি কি দেখতে পাও? ঘরের ভেতর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সূর্য চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে এক অদ্ভুত দ্বিধা, রাগও আছে, আবার একটা অপরাধবোধও যেন কাজ করছে। ময়ূরাক্ষীর কথা শুনে সূর্যের মনে পড়তে লাগল কয়েকদিন আগের ঘটনা। সেদিন সকালে সোহাগ তাকে বলেছিল, আপনি কি কখনো বাজারে গেছেন? সূর্য একটু অবাক হয়ে বলেছিল, না তো, কেন? সোহাগ হেসে বলেছিল, চলুন না আজ, দেখবেন অনেক কিছু শিখবেন। সেই দিনটা যেন সূর্যের জীবনে এক অন্যরকম অভিজ্ঞতা এনে দিয়েছিল। বাজারের ভিড়, মানুষের কোলাহল, দরদাম করা, সবকিছু তার কাছে নতুন ছিল। সে নিজেই বলেছিল, মম, তোমাকে কিভাবে বোঝাবো? সোহাগ যদি আমাকে বাজারে না নিয়ে যেত, আমি কখনোই জানতাম না জীবনটা আসলে কেমন। বর্তমানে ফিরে এসে ময়ূরাক্ষী আবার বলে উঠল, তোমার শিক্ষা দীক্ষা সব বিসর্জন দিয়েছ একটা কাজের মেয়ের পায়। ছি সূর্য, ছি! তুমি আজ যা করছ তা আমাদের পরিবারের জন্য লজ্জা। সূর্য এবার একটু গম্ভীর হয়ে বলল, মা, তুমি যেটা ভাবছ বিষয়টা তা নয়। চুপ! ময়ূরাক্ষী চিৎকার করে উঠল, আমি সব বুঝি। তুমি ওই মেয়েটাকে তোমার জীবন থেকে এক্ষুনি সরিয়ে দাও, না হলে আমি নিজেই ব্যবস্থা নেব। এই কথাটা শুনে সূর্যের বুক কেঁপে উঠল। সোহাগের দিকটা অন্যদিকে রান্নাঘরে বসে সোহাগ সবজি কাটছিল। তার চোখে কোনো রাগ নেই, নেই কোনো অহংকার, শুধু একরাশ ক্লান্তি আর নিঃশব্দ কষ্ট। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে হাত মুছে ফোনটা ধরল। হ্যালো। ওপাশ থেকে তার ছোট বোনের কণ্ঠ। দিদিভাই, তোর ফোনটা কেমন হয়েছে? সোহাগ একটু বিরক্ত হয়ে বলল, তুই আমার ফোন কেমন হয়েছে জিজ্ঞাসা করার জন্য ফোন করেছিস, আমি ভালো আছি কিনা সেটা জিজ্ঞাসা করার দরকার মনে হলো না? ছোট বোন একটু লজ্জা পেয়ে বলল, আরে দিদি, আমি তো প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম তুই কেমন আছিস। সোহাগ একটু শান্ত হল, কিন্তু তার ভেতরে একটা চাপা কষ্ট থেকেই গেল। ঠিক তখনই ফোনটা তার ছোট বোনের হাত থেকে নিয়ে নিল তাদের ঠাম্মি। হ্যালো দিদিভাই। সোহাগের গলা নরম হয়ে গেল। ঠাম্মি? ঠাম্মি ধীরে ধীরে বললেন, কালকে কি জানিস? সোহাগের বুকটা কেঁপে উঠল। মায়ের বাৎসরিক। এই কথাটা বলতেই তার গলাটা ভারী হয়ে গেল। ঠাম্মি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই দিনটা এলেই সব মনে পড়ে যায়। এই দিনেই তো তোদের দুটোকে আমার কাছে রেখে তোর মা চলে গেল। সোহাগ আর নিজেকে সামলাতে পারল না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ঠাম্মি? কাঁদিস না মা, তুই তো এখন বড় হয়েছিস, তোদের জন্যেই তো বেঁচে আছি। অনেকক্ষণ কথা হলো তাদের। পুরনো স্মৃতি, কষ্ট, ভালোবাসা সবকিছু যেন ফোনের ওপাশ থেকে এপাশে এসে ভিড় করল। শেষে সোহাগ বলল, ঠিক আছে ঠাম্মি, আমি এখন ফোন রাখছি। ফোনটা রেখে সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর নিজের মনে বলল, কাল মায়ের বাৎসরিক, আমি কিভাবে করব, কিন্তু করতেই হবে, যেভাবেই হোক করব। অন্য এক সংসারের গল্প। এদিকে সূর্যের বন্ধু অরিন্দম তার ঘরে বসে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে চিৎকার করে বলল, মিতা, আমার টিফিনটা দাও। রান্নাঘর থেকে মিতা বিরক্ত গলায় বলল, আর কত করব বলো তো? রান্না করতে দেরি হয়, আবার প্যাক করতে দেরি হয়। আমি কি মেশিন নাকি? অরিন্দম একটু রেগে গিয়ে বলল, আমি কি মজা করার জন্য বলছি? আমারও তো অফিস আছে। মিতা এবার সামনে এসে দাঁড়াল। তোমারই শুধু কাজ, আমার কোনো কাজ নেই? দুজনের মধ্যে তর্ক বাড়তে লাগল। শেষ পর্যন্ত অরিন্দম বিরক্ত হয়ে অফিসে বেরিয়ে গেল। মিতা একা বসে রইল। তার চোখে রাগের সাথে সাথে একটা কষ্টও ছিল। বন্ধুত্বের আশ্রয়। ঠিক তখনই ফোন বেজে উঠল। মিতা ফোনটা ধরল। হ্যালো, আমি সোহাগ। মিতার মুখে হাসি ফুটে উঠল। আরে বলো। সোহাগ একটু দ্বিধা নিয়ে বলল, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? না রে, বল। কাল আমার মায়ের বাৎসরিক, তোমাদের বাড়িতে আমি যদি কাজটা করতে পারি? মিতা এক মুহূর্তও দেরি করল না। কি বলছো তুমি? আমাদের বাড়িতে করতে দেব না কেন? তুমি একদম চলে এসো। সত্যি? হ্যাঁ রে, তুমি তো আমার নিজের মানুষের মতো।
তুমি আসবে না তো কে আসবে? এই কথাটা শুনে সোহাগের চোখে পানি চলে এলো, কিন্তু এবার সেটা আনন্দের। এরপর তারা অনেকক্ষণ কথা বলল, হাসি ঠাট্টা, পুরনো স্মৃতি, সবকিছু মিলিয়ে যেন কিছুক্ষণের জন্য সোহাগ তার সব কষ্ট ভুলে গেল। কিন্তু সে জানে সামনে ঝড় আসছে, কারণ ময়ূরাক্ষী সহজে ছাড়ার মানুষ নয়। পরের দিন সূর্যের বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা। ময়ূরাক্ষী সকাল থেকেই ব্যস্ত, কিন্তু তার ব্যস্ততার ভেতরে একটা অস্বাভাবিক কঠোরতা। সে নিজের মনে বলছে, আজই সব শেষ করব, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে সরাতেই হবে। অন্যদিকে সোহাগ ভোরবেলা উঠে চুপচাপ নিজের কাজ সারছিল। আজ তার জন্যে একটা বিশেষ দিন, তার মায়ের স্মৃতির দিন। সে সাদা একটা শাড়ি পরে নিল, খুব সাধারণ কিন্তু পরিপাটি। তার চোখে জল থাকলেও মুখে এক অদ্ভুত দৃঢ়তা। মুখোমুখি সংঘর্ষ। সোহাগ যখন বের হতে যাবে, তখনই ময়ূরাক্ষী সামনে এসে দাঁড়াল। কোথায় যাচ্ছ? সোহাগ শান্ত গলায় বলল, একটা দরকারে যাচ্ছি। কিসের দরকার? সোহাগ এবার একটু থেমে বলল, আজ আমার মায়ের বাৎসরিক। ময়ূরাক্ষী ঠান্ডা হাসি দিয়ে বলল, তাই বলে তুমি এই বাড়ির কাজ ফেলে বাইরে যাবে? সোহাগ মাথা নিচু করে বলল, আমি সব কাজ করে দিয়েছি। আমাকে শেখাচ্ছ? এই কথাটা শুনে সূর্য সামনে এসে দাঁড়াল। মা, আজ ওকে যেতে দাও। ময়ূরাক্ষী চোখ বড় বড় করে তাকাল। তুমি চুপ করবে? তুমি এখন ওর পক্ষ নেবে? সূর্য এবার গম্ভীর হয়ে বলল, আমি সত্যের পক্ষ নিচ্ছি। এই কথা শুনে ময়ূরাক্ষী আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ঠিক আছে, যাও, কিন্তু মনে রেখো, এই বাড়িতে আর ফিরতে হবে না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। সোহাগ একবার সূর্যের দিকে তাকাল। তার চোখে অনেক কথা, কিন্তু সে কিচ্ছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। একটা নতুন আশ্রয়। মিতার বাড়িতে পৌঁছে সোহাগ যেন একটু স্বস্তি পেল। মিতা দরজা খুলেই তাকে জড়িয়ে ধরল। এসেছ? সোহাগ হেসে বলল, হ্যাঁ। মিতা বলল, চল, সব প্রস্তুত আমরা একসাথে করব। দুজন মিলে খুব সুন্দরভাবে বাৎসরিকে আয়োজন করল। প্রদীপ জ্বালানো, ফুল দেওয়া, প্রার্থনা, সবকিছু যেন এক গভীর আবেগে ভরে উঠল। সোহাগ মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি কথা রেখেছি। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সূর্যের উপলব্ধি। এদিকে সূর্য একা বসে আছে। তার মনে বারবার ভেসে উঠছে সোহাগের মুখ, তার কথা, তার হাসি। সে বুঝতে পারছে সে সোহাগকে শুধু সম্মানই করে না, তার প্রতি একটা গভীর টান তৈরি হয়েছে। সে নিজের মনে বলল, আমি কি ভুল করছি নাকি ঠিক? ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল, সে সোহাগকে ফিরিয়ে আনবে। শেষ দৃশ্যের ইঙ্গিত। ময়ূরাক্ষী জানালার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার চোখে কঠোরতা। এই লড়াই এখনও শেষ হয়নি। অন্যদিকে সোহাগ আর মিতা একসাথে বসে আছে। তাদের হাসির মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের আশা। আর সূর্য, সে এগিয়ে যাচ্ছে একটা সিদ্ধান্তের দিকে। ঘরের ভেতরটা আজ অদ্ভুতভাবে ভারী হয়ে আছে। বাতাসে যেন জমে আছে অজস্র না বলা কথা, অভিমান আর ক্ষোভ। সূর্য দাঁড়িয়ে আছে জানালার পাশে, আর ময়ূরাক্ষী তার সামনে, চোখে অশ্রু, কিন্তু মুখে এক অদ্ভুত জেদ। সূর্য হঠাৎ করেই রেগে উঠে বলতে শুরু করল, তোমার মতো মানুষকে আমি জীবনে দেখিনি। দিনের পর দিন আমার মাথায় উঠে নাচছ তুমি, নিজের সীমা ভুলে গেছ একদম। প্রতিটা কথাই যেন ছুরির মতো বীজ ছিল ময়ূরাক্ষীর মনে। তবুও সে চুপ করেছিল, কিন্তু সূর্যের অপমান থামার নাম নেই। তোমার কোনো যোগ্যতা আছে, নিজের অবস্থানটা একবার আয়নায় দেখে নিও। আমার জীবনে তোমার কোনো দরকারই নেই। এই কথাটা শুনেই ময়ূরাক্ষীর বুকটা যেন হঠাৎ করে ভেঙে গেল। চোখের জল আর আটকে রাখতে পারল না সে। কাঁপা গলায় ময়ূরাক্ষী বলল, সূর্য, তুমি আমাকে এতটা নিচে নামিয়ে দিচ্ছ কেন? আমি কি সত্যিই এতটা অযোগ্য? কিন্তু সূর্য তখন রাগে অন্ধ। সে কোনো উত্তর দিল না, বরং আরও কঠিন হয়ে উঠল তার চোখের দৃষ্টি। এই অপমান আর সহ্য করতে পারল না ময়ূরাক্ষী। তার ভেতরে জমে থাকা কষ্ট, অপমান আর দুঃখ একসাথে বিস্ফোরিত হয়ে উঠল। সে চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলল, আজ তুমি আমাকে যেভাবে অপমান করলে, আমি সেই অপমান কোনোদিন ভুলব না। তুমি ভাবছ আমি দুর্বল?
না সূর্য, আজ থেকে আমি বদলে যাব। তার চোখে তখন এক অন্যরকম আগুন, যেন নিজের অস্তিত্ব প্রমাণ করার জেদ। ঘরটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। সূর্য প্রথমবারের মতো বুঝতে পারল সে হয়তো সীমা ছাড়িয়ে গেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ময়ূরাক্ষীর ভেতরে সেই আগুন জ্বলে উঠেছে, যে আগুন একদিন সব কিছু বদলে দেবে।